আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বর্ষণে দেশের 11 জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন ও ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যা কবলিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর 16টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঝুঁকিতে রয়েছে বাঁধের অন্তত 20টি স্থান। বন্যায় জেলার 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় অনেকেই আটকা পড়েছেন বাড়িঘরে। বন্যা কবলিত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। সিলেট ও জেলা সদরের সাথে অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 20 ফ্যামিলির উপর মানুষ উদ্ধার করেছি, প্রায় 80 জন মানুষ হবে। আর আমাদের গ্রাম এটা না, আমরা মুন্সিবাজার মেদিনীমল থেকে এসেছি মানুষ উদ্ধার করার জন্য। এই নিচ থেকে অনেক মানুষ আমরা উদ্ধার করছি। ওখানে আরো মানুষ রয়েছেন, ছোট বাচ্চাগুলো রয়েছে, বেমারি মানুষ রয়েছে, আমরা তারা উদ্ধার করার যাইলাম। আমার বাড়ি করে উত্তর পানি, এবার ধান পান যা আছে সব ডুবাই, এবার চাকল তৈছি আর বাড়ি নিয়ে। বন্যায় বড় বিপর্যয় দেখা দিয়েছে ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার পর ফেনী পৌর শহরও পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুক সমান পানি। গ্রামের পর গ্রাম, বেশিরভাগ একতলা ঘর তলিয়ে গেছে। ফসলি জমি, পুকুর, রাস্তাঘাট ডুবে আছে। কেউ কলা গাছের ভেলায়, আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্য যাওয়ার চেষ্টা করছেন। ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। আখাউড়ার 5টি ইউনিয়নের 36টি গ্রাম, কসবার 3টি ইউনিয়নের 26টি গ্রাম, বিজয়নগরের 4টি গ্রাম সহ শতাধিক গ্রাম পানির নিচে তলিয়ে আছে। এসব এলাকার বানভাসী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বানভাসী মানুষের সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। টানা ভারী বৃষ্টি ও কুমিল্লা, ফেনী থেকে নেমে আসা ঢলে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালীর 20 লাখ মানুষ। এদের বেশিরভাগই খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার সকালে বৃষ্টি কমে এলেও বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। জেলার 9টি উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। কুমিল্লায় ভেঙে গেছে গোমতী নদীর বাঁধ। প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহায়তা করছেন। চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর ছাগলনাইয়ায় বয়ে যাওয়া ফেনী নদীর পানি প্রবাহ বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস। বন্যা কবলিত এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে 10টি জেলার বেশিরভাগ গ্রাহক এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। ফেনীর বন্যার খবর জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদের কাছে। বন্যা দুর্গত এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আরিচ, বন্যার সবশেষ পরিস্থিতি জানান, আর বানভাসীরা কি নিরাপদ স্থলে আসতে পারছেন? নাসরিন, আমরা চেষ্টা করেছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে ফেনী, ফুলগাজী, ছাগলনাইয়া পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু দুম ব্রিজের পরে আসলে সেখান থেকে যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছে, এক কোমর থেকে মাথা পর্যন্ত আসলে মূল সড়কে পানি। সেই কারণে আসলে মূল সড়ক ধরে যাওয়া যাচ্ছে না।
দীর্ঘ 5 থেকে 7 কিলোমিটার ফেনী নদীর আগ থেকে প্রায় সীতাকুণ্ড মিরেসরাই পর্যন্ত বিশাল এলাকা জুড়ে আসলে যানজট সৃষ্টি হয়েছে। এটি গতরাত থেকে সৃষ্টি হয়েছে। তবে আমরা ছাগলনাইয়ার বেশ কয়েকটি ইউনিয়নে যাওয়ার চেষ্টা করেছি। সেখানে বিভিন্ন মানবিক সংগঠন, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন উদ্ধারকারী দল সাধারণ মানুষকে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে এবং দলে দলে সেই সব লোককে উদ্ধার করে আসলে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং চট্টগ্রামের মিরেসরাই, সীতাকুণ্ড সহ বেশ কয়েকটি এলাকায় আসলে এখানে আশ্রয়ন প্রকল্প যে আশ্রয়ন নির্মাণ করা হয়েছে এবং সেখানে তাদেরকে স্থান দেওয়া হয়েছে। আমরা যেটা দেখেছি যে ফায়ার সার্ভিস বেশ কোটি ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ সেনাবাহিনীর বেশ কিছু এবং কোস্টগার্ডের সদস্যরাও কিন্তু এখানে কাজ করতেছে। এর পাশাপাশি বিভিন্ন মানবিক সংগঠনগুলো কাজ করতেছে মানুষকে উদ্ধার করার জন্য। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামের যে হালদা নদী আছে, হালদা নদী ভাঙ্গনের কারণে সেখানে হাটজারি, ফটিকছড়ি এলাকার বিস্তীর্ণ এলাকাও জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক মানুষ পানিতে আটকা পড়েছে এমনটিও জানিয়েছেন স্থানীয় লোকজন। তবে সেখানেও বিভিন্ন স্থানীয় স্কুল, কলেজ এবং মাদ্রাসাকে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন সংগঠন তাদের দুপুরের খাবার জন্য কাজ করছে। এছাড়া আপনি দেখছেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে গত রাত থেকে বিভিন্ন যানবাহনে মানুষ আটকা পড়েছে। এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধরা পর্যন্ত এখানে আটকা আছে। তারা আসলে কোনো দিক দিয়ে যাওয়ার আসলে এখানে সুযোগটা নেই। আমরা যেটা দেখেছি বিভিন্ন নদীর সাথে সমতলের। দর্শক, জানছিলাম ফেনীর ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর। এবার যাচ্ছি কুমিল্লায়। স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নান্টু, আপনি তো বুড়িচং উপজেলার বন্যা কবলিত এলাকায় আছেন। আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে অথই পানি, আপনার চারিপাশে। তো আপনি চারিপাশ থেকে কি অবস্থা দেখছেন আর আমাদেরকে জানাবেন সবশেষ পরিস্থিতি। নাজদিন, গতকাল রাত 12:15টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ভুরভুরি এলাকা থেকে যে ভাঙনের সৃষ্টি হয়, সেই ভাঙনের পরে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়ে যায়। সকাল থেকে পানির স্রোত বাড়ছেই এবং এখন পর্যন্ত পানির স্রোত কমার কোনো লক্ষণ নেই। পাশাপাশি যে বিষয়টা আপনাকে জানিয়ে রাখতে চাই, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে গুমতির যেই বিপদ সীমা পর্যন্ত পানির গতকাল ছিল, এখন পর্যন্ত একই অবস্থা আছে, কমার কোনো লক্ষণ নেই। আমরা বেশ কয়েকটি গ্রামে ঘুরে দেখলাম যে এখন পর্যন্ত একদম বুরবুরিয়া, নানুয়ার বাজার, শিকারপুর, গাজীপুর সহ বেশ কয়েকটি গ্রামে একেবারে পানিতে টুইটুম্বুর হয়ে গেছে। ঘরের চালায় পানি ঢুকে গেছে। ঘরের চালা পর্যন্ত পানি আসাতে অনেকে ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। সেখানে আশ্রিত অনেকেই সাহায্য চাচ্ছেন তাদেরকে যেন উদ্ধারকারীরা সেখান থেকে নিয়ে আসেন। এখন পর্যন্ত বেশ কয়েকটা উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসেছেন, তারা বেশ কয়েকটা গ্রামে ঢুকেছেন। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন, সেই আশ্রয় কেন্দ্রগুলি এখন আটকে আছে অনেক মানুষজন। এখন পর্যন্ত যে পরিমাণ সহযোগিতা আসছে কিংবা সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন সেটুকু লক্ষ্য করিনি। তবে বেসরকারি বা স্বেচ্ছাসেবক অনেকে এসেছেন, তারা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন। নাজনীন, এই ছিল কুমিল্লার বুড়িচং থেকে বন্যার সর্বশেষ। দর্শক, আমরা কুমিল্লা থেকে আমাদের সহকর্মীর কাছ থেকে জানছিলাম বন্যার সর্বশেষ খবর। এবার যাচ্ছি মৌলভীবাজারে স্টাফ করেসপন্ডেন্ট SM উমেদ আলীর কাছে। উমেদ, বন্যার পানিতে শহর রক্ষা বাঁধ তো ঝুঁকির মধ্যে রয়েছে, তো সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। হ্যাঁ নাজনীন, আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক, যেটি সাইবুর রহমান সড়ক। আপনি দেখছেন আমার বাম পাশে যে জিওব্যাগ দিয়ে যে RCC বাঁধের উপর রাখা হয়েছে, সে কিন্তু এই পাশে কিন্তু পানি কিন্তু এখান থেকে এই বাঁধ থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি নিচে পানি আছে। আর এখান থেকে যদি আমার বাম দিকের কথা বলি, সে বাম দিকে কিন্তু 10 থেকে 12 ফিট নিচে মানুষের বাসাবাড়ি। তো আমি আমার ঠিক পিছনে যদি আমি দেখাই, তো এখানের দৃশ্য হলো গত 2 রাত থেকে এখানকার স্থানীয় লোকজন, যারা স্বেচ্ছাসেবক, রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই
এই স্থানে তারা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় তারা কিন্তু এই জিও ব্যাগ ফেলেছেন এবং এটিকে রক্ষা করার জন্য তারা দিন রাত তারাই কাজ করেছেন। তো আসলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। মৌলভীবাজারের যে 7টি উপজেলা আছে সব কয়টি উপজেলা এখন বন্যা আক্রান্ত। তো সবকটি আক্রান্ত এবং নিম্নাঞ্চলে এখন পানি বৃদ্ধি পাচ্ছে। এই ছিল মৌলভীবাজারের সর্বশেষ অবস্থা। জানছিলাম মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। বন্যা দুর্গত মানুষকে সহায়তা ও তাদেরকে উদ্ধারে বানভাসী প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন বিমান বাহিনীর সদস্যরা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। থেকে আসলে বন্যা দুর্গতদের জন্য ফেনীতে যে মানুষের দুর্ভোগ, যে দুর্দশা, পানির নিচে মানুষ, সেই বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু আজকে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করছে এই বিমান, বিশেষ করে হেলিকপ্টারে সেখানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী নারী কল্যাণ সমিতির যিনি সভাপতি রয়েছেন তিনি এইখানে কিন্তু এই কার্যক্রম উদ্বোধন করেছেন এবং এইখানে প্রায় বেশ কিছু সংখ্যক আমরা দেখেছি যে 3টি হেলিকপ্টার বোঝাই করা হয়েছে ত্রাণ, এবং এই ত্রাণগুলো ফেনী থেকে শুরু করে ছাগলনাইয়া এবং ফেনীর যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোর বন্যা দুর্গতদের মানুষের মধ্যে এই ত্রাণগুলো বিতরণ করা হবে। এবং এই ত্রাণগুলোতে আসলে যেহেতু পানির উপর ভাসছে পুরো ফেনী নোয়াখালী, সেক্ষেত্রে এই ত্রাণগুলোর একটি বিশেষত্ব রয়েছে যে বিমান বাহিনীর থেকে সেই ত্রাণগুলোর প্রত্যেকটা প্যাকেটে 5 কেজি 3 কেজি যে প্যাকেট করা হয়েছে সেই প্রত্যেকটা প্যাকেটের উপরে কিন্তু প্যারাশুট অর্থাৎ ত্রাণগুলো ভেসে থাকবে, যাতে সাধারণ মানুষ ভেসে থাকা পানির উপরে ভেসে থাকবে ত্রাণগুলো বিভিন্ন স্থানে, সেই ত্রাণগুলো যাতে সেই ভেসে থাকা জায়গা থেকে তারা নিতে পারে এবং সেখানে চিড়া, মুড়ি, গুড়, খাবার বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ বিভিন্ন অর্থাৎ প্রাণ বাঁচানোর যে তাগিদ, খাবার, পানি সহ সেই জিনিসগুলো সেখানে রাখা হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে এটি দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এটি ফেনীর আকাশে থেকে ফেলে দেওয়া হবে এবং সেখানে এই জায়গাটিতে সাধারণ মানুষ অর্থাৎ যারা আজকে দুঃখের সাথে কষ্টের সাথে সেই ফেনী এলাকায় বন্যা পীড়িত তাদের জন্য বিমান বাহিনী উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলায় ভয়াবহ বন্যার জন্য দায়ী পুরোপুরি ভারতের। ত্রিপুরা ও ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন খবর ও ভিডিওতে এমনটাই দাবি করা হচ্ছে। এছাড়া ত্রিপুরার গোমতী জেলা প্রশাসক তড়িৎকান্তি চাকমা বলেছেন, ডুম্বুর জলাশয়ের তীর্থমুখ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বাঁধ রয়েছে সেখানের 2 ফ্ল্যাপ গেট সম্পূর্ণ এবং একটি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। বাংলাদেশের পূর্ব সীমান্ত থেকে ভারতের ত্রিপুরার গোমতী জেলার ডুম্বুর বাঁধের দূরত্ব মাত্র 120 কিলোমিটার। 1974 সালে এই ডুম্বুর বাঁধ আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবিক সব অধিকার পদদলিত করে বাংলাদেশ দিয়ে বয়ে চলা নদীর উজানে ভারত নির্মাণ করে। হঠাৎ করেই বুধবার কোনো সতর্ক বার্তা ছাড়া এই ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের আটকে রাখা পানি ছেড়ে দিয়েছে ভারত। এর কয়েক ঘন্টার মধ্যেই তলিয়ে যায় বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। কি কারণে হয় নাই? ভারতীয় পত্রিকা scroll.in জানায়, ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ডুম্বুর বাঁধে পানি জমে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পানি ছেড়ে দেয়া ছাড়া বিকল্প ছিল না। ত্রিপুরার চিনি খোরাং টিভি জানায়, 21 আগস্ট সকাল 8:35 ডুম্বুর বাঁধের 3টি ফ্লাপ গেটের অন্তত একটি দিয়ে পানি ছেড়ে দেয়া হয়। ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট 21 আগস্ট বুধবার সকাল 8:35 ডুম্বুর বাঁধের ফ্লাপ গেট খুলে দিয়েছেন। ত্রিপুরার পত্রিকাগুলোতেও লিখেছে, গোমতী জেলা প্রশাসক তড়িৎকান্তি চাকমা 21 আগস্ট বুধবার জানিয়েছেন, গোমতীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। রাত 8:10 জল বিপদসীমার উপর দিয়ে বইছিল। গোমতী নদীর জলের চূড়ান্ত সীমা 22 মিটার। এই সীমা পেরিয়ে 22.20 মিটারে অবস্থান করছিল। এরপর ডুম্বুর জলাশয়ের তীর্থমুখ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বাঁধ রয়েছে তার 2টি ফ্ল্যাগ গেট সম্পূর্ণ এবং একটি গেট আংশিক খুলে দেওয়া হয়েছে। সেখানে জলের তলের উচ্চতা ছিল 94 মিটার। এতে ত্রিপুরার একটি জেলার 1,500 মানুষ বন্যার্ত হবে।
এরপরও বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলার ভয়াবহ বন্যার দায় নিচ্ছে না ভারত। এরপরও ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ দিল্লি থেকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা অসত্য তথ্য দিচ্ছেন এবং দায় নিতে চাচ্ছেন না। অন্যদিকে দিল্লির গদি মিডিয়া জি নিউজ বলছে ভারত ছাড়ল জল, হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। রাজধানীর কাঁচা বাজারের খবর জানতে যাব সহকর্মী মেজবা হাসানের কাছে। তিনি আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। মেজবা, আজকের বাজার পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? আজকে ছুটির দিন, বাজার পরিস্থিতি বলতে গেলে গেল 2-3 দিন যাবত যে বৃষ্টি, টানা বৃষ্টির প্রভাব কিন্তু আমরা বাজারে কিছুটা দেখেছি। কাঁচা মরিচের দাম বাজারে গেল 2 দিনের ব্যবধানে 40 থেকে 50 টাকা পর্যন্ত কাঁচামরিচের দাম বেড়ে গিয়েছে। এছাড়া এখন বৃষ্টির মৌসুম, সেই তুলনায় কাঁচা সবজির বাজারেও আমরা কিছুটা বৃদ্ধি দেখতে পেয়েছি, যেটা 5ই আগস্টের পরে সেই সবজির দাম এবং অন্যান্য জিনিস নিত্যপণ্যের দাম যে কম ছিল, সেই সবজির দাম এখনও কিছুটা বাড়তি আমরা দেখেছি। এছাড়া যদি ব্রয়লার মুরগি, অন্যান্য মুরগি সোনালি মুরগির দাম কিছুটা কম আমরা পেয়েছি। আগে যেটি 300 টাকা পর্যন্ত গিয়েছিল, সেটি এখন 250 থেকে 260 টাকা পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগি গেল এক সপ্তাহে ধরে 170 টাকা স্থিতিশীল আছে। দেশি মুরগিও আমরা দেখেছি 660 থেকে 70 টাকা পর্যন্ত স্থিতিশীল আছে। এছাড়া যদি বলার চেষ্টা করি, এছাড়া চালের বাজারও এখন পর্যন্ত স্থিতিশীল আছে। এছাড়া যদি অন্যান্য বাজারে ভোক্তারা যেটি বলছিলেন যে বাজার মনিটরিং না হলে আসলে চাঁদাবাজি কিছুটা কমলেও বাজার মনিটরিং যে বাজারের যে সিন্ডিকেট, সেটি কিন্তু এখনও রয়ে গেছে, যার কারণে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময় লেগে যাবেও বলে মনে করছেন ভক্তারা। এই ছিল বাজার দর নিয়ে সবশেষ। নাজদিন। প্রয়াত আব্দুস শহীদ ছিলেন আপাদমস্তক একজন সাংবাদিক। দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকতাই ছিল তার ধ্যান জ্ঞান। সাংবাদিকদের অধিকার আদায়েও ছিলেন রাজপথে সোচ্চার। এনটিভির সংবাদকে দর্শকপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে নিরলস কাজ করে গেছেন তিনি। সাংবাদিক আব্দুস শহীদের 4র্থ মৃত্যুবার্ষিকীতে তার জীবন ও কর্মের নানা দিক তুলে ধরছেন তামজিদ সুমন। চোখের পলকে সময় চলে যায়। 4 বছর পেরিয়ে গেলেও মনে হচ্ছে এই তো সেদিনের কথা। বিচক্ষণ এক সংবাদকর্মী হিসেবে এনটিভি নিউজ রুম জুড়ে চিরাচরিত কর্মচাঞ্চল্য। একটা সময় ছিল দেখভাল করেছেন বুলেটিনের সব গুরুত্বপূর্ণ খবর। নিজের কর্মঘণ্টায় খবরকে গ্রহণযোগ্য করে তুলতে সর্বোচ্চটা দিয়েছিলেন এনটিভির বার্তা বিভাগকে। লক্ষ্য একটাই, দর্শক উপযোগী সংবাদ পরিবেশন। এনটিভির নিউজকে কোটি দর্শকের কাছে জনপ্রিয় করে তোলার নেপথ্যে যে কজন নিরলস ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে সাংবাদিক আব্দুস শহীদ ছিলেন অন্যতম। জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে আব্দুস শহীদ ছিলেন বিচক্ষণ ও দূরদর্শী। সংকটময় সময়ে সৃষ্টিশীল চিন্তায় মগ্ন থেকে বুলেটিন সমৃদ্ধ করতে কাজ করতেন। সংবাদকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য তরুণ সহকর্মীদের কাছে ছিলেন জনপ্রিয় এক অভিভাবক। 4 বছর আগে বার্তাকক্ষের বন্ধুপ্রতিম কর্মমুখর এ মানুষটিকে করোনা ভাইরাসের কাছে হার মানতে হয়েছিল। তার জীবন প্রদীপ নিভে যায় 2020-এর 23শে আগস্ট। আব্দুস শহীদ 1957 সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগেও করোনার কঠিন সময়ে নিজে সদা নিবেদিত ছিলেন পেশাগত কাজে। কেবল এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক হিসেবে শুধু এনটিভিকেই সমৃদ্ধ করেননি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের অধিকার আদায়ে পেশাজীবী বেশ কটি সংগঠনেও আব্দুস শহীদ আজীবন সক্রিয় ছিলেন। সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষার পাশাপাশি নানা মানবিক ও সেবামূলক কাজেও নিবেদিত প্রাণ ছিলেন আব্দুস শহীদ। তার দীর্ঘ কর্মজীবনে এনটিভি সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। একজন সত্যিকার পেশাজীবী হিসেবে তার নিরন্তর অবদান সাংবাদিকদের জন্য প্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন তার সকল সহকর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। তামজিদ সুমন,
এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।